বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থবিজ্ঞান এর প্রথম পত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোর মধ্যে অন্যতম একটি অধ্যায় হলো ভেক্টর। আমরা এর কিছু পর্যালোচনামূলক ক্লাস করছি এবং এর মাধ্যমে আমরা গাণিতিক সমস্যাগুলোকে একটু সহজে অনুধাবন করা প্লাস এটি আমাদের সৃজনশীল প্রশ্নকে সলভ করতে অনেকটা সহায়ক হবে বলে প্রত্যাশা করছি। তো আমরা আলোচনার ধারাবাহিকতায় ফার্স্ট দেখব হলো যে কোনো সামান্তরিক সূত্রের মাধ্যমে যদি দুইটা ভেক্টর থেকে সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয় এরকম, তাহলে তৃতীয় এই বিন্দুগামী যে কর্ণ, এই কর্ণটি লব্ধিকে দিকেও মানে প্রকাশ করবে। তা আমরা ধরে নিচ্ছি যে পি এবং কিউ এই দুটা হলো সামান্তরিকের দুটা সন্নিহিত বাহু। এদের মধ্যবর্তী কোণ হলো আলফা, আর লব্ধি এই প্রথম যে ভেক্টর তার সাথে থিটা কোণ তৈরি করছে। আসলে থিটা কোণ যার সাথে তৈরি করে তোমরা ভেক্টরের নিউ রুলস মানতে গেলে নিজেরাও দেখতে পাবে এক সময় যে এরা সাধারণত ভূমির সাথে কোণ তৈরি করে। বিষয়টা একটু সংক্ষেপে বলি, সবাই মনে রাখার চেষ্টা করো। লব্ধি যে উপাংশকের সাথে থিটা কোণ তৈরি করে সাধারণত সেই উপাংশ ভূমি হয়, আর লব্ধি যে উপাংশকের সাথে কোণ তৈরি করে না সেই উপাংশক বরাবর উলম্ব উপাংশক হয়ে থাকে। উপাংশক দ্বয়ের মধ্যে অবশ্যই 90 ডিগ্রি কোণ থাকতে হবে। তার মানে এখানে যদি উপাংশক হয় তাহলে এটা যদি তুমি একটা উপাংশক ধরো, তাহলে আর একটা উপাংশক ঠিক এটা 90 ডিগ্রি কোণে থাকতে হবে। যা হোক, আমরা ওই জটিলতায় এখন যাচ্ছি না। এখন প্রশ্ন হলো, এরকম সামান্তরিক সূত্রের ক্ষেত্রে লব্ধিটা হয় কর্ণ বরাবর। এই কর্ণ যদি আর হয় সেক্ষেত্রে আমরা লব্ধিটা লিখবো পি স্কোয়ার কিউ স্কোয়ার টয়েস পি কিউ কজ আলফা। এখন কস কত ডিগ্রি হবে কিভাবে হবে তার উপর ভিত্তি করে এখানে মান আসবে। তো আমি আশা করি যে এই যে লব্ধির যে সূত্র এটা তোমরা প্রায় সবাই জানো, বা যদি কেউ নাও জেনে থাকো আজকে তোমাদের জানা হলো যে এরকম সামান্তরিক সূত্রের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের লব্ধি প্রকাশ করি। এখানে অবশ্য কেউ প্রশ্ন করনি, আমি একটা নিজেই প্রশ্ন করেছি, নিজেই অ্যান্সার দিচ্ছি। একটু সাহস করে কেউ বলতে পারবা লব্ধিটা কি? আসলে লব্ধি এই শব্দটার মানে কি? সহজ একটা মানে কেউ বলতে পারো? জানি না স্যার। লব্ধি শব্দের অর্থ কি? না, যদি কেউ পারো বলো, না বললেও, না পারলেও সেটা বলো স্যার আমাদের জানা নেই। যেমন একজন বললে, আমি তাকে ধন্যবাদ দিচ্ছি যে সাহস করে বলার জন্য। জানা নাই এটা কোনো দোষ না। দোষটা হলো ওটাই যে জানার চেষ্টা না করা, শেখার চেষ্টা না করা। আচ্ছা ঠিক আছে, আমি আর কাউকে প্রশ্ন করছি না। লব্ধি এর সহজ বাংলা হলো যোগফল, ইংরেজি হলো সামেশন, মনে থাকবে? হ্যাঁ স্যার। সবার কি মনে থাকবে? প্লিজ একটু আনমিউট করে কথা বলো। লব্ধি শব্দের অর্থ হলো যোগফল। স্যার আর একবার বলেন, শোনা যায় না। বলতেছি তো, তিনবার চারবার করে বলি তো। স্যার নেটের জন্য শোনা যাচ্ছে না কিছু। তো লব্ধির ক্ষেত্রে যদি সর্বোচ্চ মান বলা হয়, সর্বোচ্চ মান বলা হলে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করবে। ধরো একজন যদি এই দিকে ক্রিয়া করে আর একজনও ঠিক ওই দিকেই ক্রিয়া করবে, অথবা একজন উপরে এখানে কাজ করতেছে তার উপরে আর একজন কাজ করবে, কিন্তু দুইজনে একই দিকেই।
যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে তখন এই দুইটা ভেক্টরের মধ্যে কোনো কোণ থাকে না, অর্থাৎ সেক্ষেত্রে কোণের মান হয় শূন্য, এবং সেক্ষেত্রে তোমার ভেক্টর দ্বয়ের ম্যাক্সিমাম মান হবে যোগফল। একটা সহজ কথা, মানে এখানে এত জটিল ভাবে কোনো ভাবার দরকার নেই। আমি আবারও রিপিট করে বলতেছি, দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়াশীল করলে তোমরা আগে এইরকম মানে এই সূত্রটা লিখবা, যোগফলের সূত্র এটা। একই দিকে ক্রিয়া করতেছে তার মানে মধ্যবর্তী কোণ হলো শূন্য, কস শূন্যর মান কত, ওয়ান। তার মানে পি স্কোয়ার কিউ স্কোয়ার টোয়াইস পি কিউ কজ আলফা। তাহলে এটা পি প্লাস কিউ হোল স্কোয়ার হবে। এখানে স্কোয়ার এবং রুট কেটে যাওয়ার পরে পি প্লাস কিউ থাকছে। তাহলে সহজ কথা কি দাঁড়ালো, লব্ধির সবচেয়ে বড় মান হবে যোগফল। তাহলে একটু আমার সাথে সবাই বলো তো, লব্ধির সবচেয়ে ছোট মান তাহলে কি হবে? বিয়োগ। ইয়েস, বিয়োগফল। এর সহজ জিনিসই, কারণ আমাদের এখানে আছে যোগফল, তাহলে ওখানে হবে বিয়োগফল। এদের লেখায় আছে লব্ধির সবচেয়ে বড় মান হলো যোগফল। আচ্ছা, এখানে আমি একটা তথ্য বাড়তি দিয়ে দিচ্ছি, তা হলো লব্ধি কখন তোমার বিয়োগফল হবে। একজন কাজ করতেছে ধরো পূর্ব দিকে, আর একজন কাজ করছে ঠিক পশ্চিম দিকে, তখন এদের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি। বুঝতে পারছো কি? জি এদের স্যার। মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। 180 ডিগ্রি হলে এই কজের মান হবে 180 ডিগ্রি। আর তোমরা এই মানটা সত্যি হতো না জানার কথা, 180 ডিগ্রি কজের মান তোমার ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখো -1 আসে। তাহলে এটি যদি -1 আসে, তাহলে এই পি কিউ, এটার সামনে যে প্লাস চিহ্ন আছে এটা তো মাইনাস হয়ে যাবে না? কথা বলো। জি। এটা মাইনাস যদি হয় তাহলে এটা কি হবে, এ স্কোয়ার মাইনাস টয়েস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র হয়ে যাবে না? এই যে সামনে যে প্লাস চিহ্ন আছে এটা তখন কি হয়ে যাবে? মাইনাস। মাইনাস হয়ে যাবে। এবং সেক্ষেত্রে তখন এই যে পি প্লাস কি হোল স্কোয়ার না হয় এটা তখন কি হবে, পি মাইনাস কিউ। কিউ হোল স্কয়ার। আশা করি বুঝতে পারছো মাইনাসটা কেন হয়। জি আচ্ছা, স্যার। তাহলে আমি তোমাদের এ পর্যন্ত তিনটা সমস্যা সলভ করলাম। একটা হলো লব্ধি কি, লব্ধির সর্বোচ্চ মান কি, আর সর্বনিম্ন মান কি। আহ এরপরে মনে হয় যোগ বিয়োগ লেখা আছে, দেখো তো তোমাদের খাতায় যা লিখে দিয়েছি, ভেক্টরের যোগ বিয়োগ লেখা আছে কি? হ্যাঁ স্যার। জি স্যার। হ্যাঁ, একটু হ্যাঁ না কিছু বলে একটু হেল্প করো, কারণ আশা করি সরকার কারো কথার উপর ট্যাক্স বসায়নি। একটু কথা বলো। এখন দেখবো আমরা যোগ কিভাবে করা হয়, বিয়োগ আমি যোগটাই আগে দেখাই। এই লাইনটা একটু সবাই খেয়াল করো। এই লাইনে যখন যোগটা করা হচ্ছে, ভেক্টর এ লেখা হচ্ছে, এটা কিন্তু এ ভেক্টর, এই যে পুরোটা এটা এ ভেক্টর। কেন, কোথায় আছে এটা? এই যে এই দেখো উদ্দীপকে। এই ভেক্টর, এই যে দেখো এখানে এ ভেক্টর লেখাই আছে, এই যে এ ভেক্টর লেখাই আছে, এটা বি ভেক্টর। সুতরাং এটা বহু জায়গায় আছে, উঠে নেওয়ার পর কি যোগটা কিভাবে হয়েছে, এই আই এর সাথে আই যোগ, এই যে জে এর সাথে জে যোগ, আর কে এর সাথে কে যোগ, এটাই হলো মূল থিম। তাহলে আমরা যদি একটু মুখে মুখে হিসাব করি, তাহলে কি দাঁড়ায়, এই যে 2i আর হলো কত, 3i, এই মিলে কত, 5i না? জি। আর এখানে প্লাস জে, আর এখানে কত, 2 - জে, তাহলে দুটো মিলে যোগ বিয়োগ করলে কি তো মাইনাস খালি জে হবে না, মানে 1 জি। হবে। তাহলে 1 কি লেখা লাগে বলো তো? না। একটু একটু কেউ সাহস করে বলো তো, এই যে জে এর সাথে যে একটা 1 আছে, কিন্তু আমি 1টা লিখলাম না, মাইনাস চিহ্ন খালি দিলাম। এই 1টা না লিখার কারণটা কি? তোমাদের এটা মনে করো একটা ভাইবাতি, একটা ভাইভাই গিয়ে এই প্রশ্ন ধরলো, তোমরা তো জীবনে ভাবলেও না যে কি স্যার এটা এরা কি প্রশ্ন করলো। কারণ লেখা লাগে না স্যার, যে আমি সাথে আজকে তো তিনটা আমি আজকে একটা নিউজ তোমাদের দেই, সেটা হলো আজকে অদৃশ্য। মেডিকেল পরীক্ষা হলো। মেডিকেলের পরীক্ষা গতকাল হয়েছিল, গতকাল কি পরশুদিন হয়েছে, আমার তারিখটা ঠিক মনে নেই। আজকে তার ফলাফল দিল, ঠিক আছে। মেডিকেল পরীক্ষায় তোমার ওখানে
আসন ছিল হলো 5,380টা। সেখানে পরীক্ষা দিয়েছে, টোটাল পরীক্ষার্থী ছিল তোমার সংখ্যাটা, আচ্ছা পাশ করছে যেটা সেটার সংখ্যাটা আমার এখানে আছে 60,095 জন। পাশের হার হলো 45.62। তার মানে 45%-এ 60,000 হলে আর বাকি 55%-এ প্রায় 70,000-এর কাছাকাছি হবে। তাহলে 60 আর 70 মিলে প্রায় 1,30,000, এইরকম 1,30,000-এর কিছু কম বেশি। এবং একটা সিটের বিপরীতে পরীক্ষা দিয়েছে হলো 25 জন। আমি এত কিছু বলতেছি এই কারণে, একটা এখানে একটা মজার জিনিস আছে। এই পরীক্ষায় শুধু 5 নম্বর পাওয়ার জন্য পেতে হবে 40 নম্বর। মানে তুমি চান্স পাও না পাও 5 নম্বর। দেখো এখানে যারা পরীক্ষা দিয়েছে তাদের ম্যাক্সিমামই কিন্তু এসএসসি এবং ইন্টার দুটোতেই গোল্ডেন পাওয়া। কারণ তার তো, যারা গোল্ডেন না পেলে তো আর ওই মেডিকেল পরীক্ষা দিতে যায়নি। হয়তো দুই একজনের গোল্ডেন নাও থাকতে পারে। আমার কথা কি সবাই বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। সেখানে পাশ করছে মানে ওই শতকরা 40 নম্বর তুলছে, এই রকম স্টুডেন্টের সংখ্যা হলো 100 জনের মধ্যে 45 জন। আর বাকি 55জন ফেল করছে। মানে ওনারা চান্স পায়নি, ফেল করছে। মানে তারা 100-র মধ্যে পরীক্ষাতে 40ও পায়নি। ঠিক সেম এর চেয়েও ভয়াবহ ফলাফল আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে পরীক্ষায়। সেখানে এখন পর্যন্ত আমার কাছে যতটুকু ডেটা আছে তাতে 10 থেকে 11% মতো পাশ করে, আর বাকি প্রায় 89 থেকে 90% মতো ফেল করে। সবাই কি বুঝতেছো আসলেই পড়াশোনা আমাদের কত উন্নত হচ্ছে? হ্যাঁ স্যার। যাই হোক, ওই যে সেখানে যত রকম প্রযুক্তি বিভিন্ন জন পরীক্ষার সময় প্রয়োগ করে সেগুলো একটাও ওখানে প্রয়োগ হয় না। যা প্রয়োগ হয় সেটা হলো নিজের মাথা। তো এই জন্য বলতেছি যে এর অর্থ কি? এর অর্থ হলো যে একটা সিটের বিপরীতে যে 25 জন পরীক্ষা দিচ্ছে, এই 25 জনের মধ্যে 15 জন আগেই ঝরে পড়িচ্ছে। কারণ এই 15 জন পাশই করিচ্ছে না, এরা খালি এমনি শো। আর বাকি ওই 10 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, আমি বলবো 10 জন না, সর্বোচ্চ প্রতিদ্বন্দ্বী আছে তোমার হলো 3 থেকে 5 জন। এই 3 থেকে 5 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে একজন টিকিচ্ছে। কারণ এই 10 জন পাশ করছে, তো ওখানে পাশ করা স্টুডেন্ট তো আর চান্স পাবি না। চান্স পেতে গেলে কমপক্ষে 70-এর আশেপাশে নম্বর থাকা লাগবে, মানে নৈবিত্তিক 100-র মধ্যে। 70-এর আশেপাশে মানে কোনোবার হয়তো 80, কোনোবার 70, কোনোবার 65, এটা বিভিন্ন বার হয় আর কি, যে একটা নির্দিষ্ট সিকোয়েন্স পর্যন্ত তারা নেয়, যে এই মার্ক পর্যন্ত। ওইভাবে তারা মানে ওই যে সর্বোচ্চ মার্কধারী তারা ওই যে তোমার কত 5,380টা যে বাংলাদেশে সিট আছে ওই কটাই তারা নেবে। তো যারা সত্যিকার অর্থে এখানে পড়াশুনো করতেছো তাদের হাতে এখনো সুযোগ আছে। তারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়ে একটু কষ্ট করে বেশ কিছুদিন একটু ভালো পড়াশুনো করে চেষ্টা করো এই পরীক্ষাটা দেওয়ার জন্য। 100 নম্বরের পরীক্ষা, আহ এমসিকিউ টাইপের যেহেতু খালি পরীক্ষা, যদি ভাগ্যক্রমে টিকতে পারো তো আলহামদুলিল্লাহ। ইহকাল পরকাল দুটোই তোমাদের চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এই প্রকাল পরীক্ষা, চেঞ্জ হবে না। হ্যাঁ এই পরীক্ষা তোমাদের সম্ভবত এখনো দুবার দেওয়ার সুযোগ আছে। প্রথমবারও পাবা, ইচ্ছা করলে তারপরের বারও হয়তো সুযোগ আছে। কোন ভাবে? আচ্ছা, কোন? অনেক ক্ষেত্রে দেখা যায় প্রথমবার অনেকে পায় না, দ্বিতীয়বার গিয়ে একবারে পেয়ে যায়, কারণ প্রচুর পড়াশোনা করে 1 বছরে এবং হয়ে যায়। আচ্ছা এখন দেখো নেক্সট অপশনে আসি। তাহলে যোগটা যদি বুঝে থাকো তাহলে বিয়োগ কি নতুন করে বলা লাগবে বলো তো? না এই আই স্যার। থেকে এই আইটা বিয়োগ, একেবারে সহজ কথা। এই জেড থেকে এই যে বিয়োগ। তাহলে ওই অনের কথাটা কেউ বলতে পারলে না। আমি একটু বলে দিই, আমি যদি কোনো একটা অক্ষর এ লিখি অথবা কোনো একটা অক্ষর শুধু এক্স লিখি,
এখানে তিনটা ওয়ান অদৃশ্য ভাবে আছে, খুব ভালো করে মনে রাখো এটা। এটা আমি অনেককেই পড়াছি, হয়তো মনে নেই যারা বিশেষ করে আমার কাছ থেকে অনেক আগে থেকে পড়ো। এর জানি স্যার। সূচক আছে ওয়ান। সূচক আছে কত? ওয়ান। সূচক মানে কি? পাওয়ার। এর সহগ আছে ওয়ান। ওই রকম এর সহগ আছে ওয়ান। আর এর হর, এটাও আছে ওয়ান। এখন এই তিনটা জায়গায় যে ওয়ান আছে, যদি এই সংখ্যাটা ওয়ান না হয়ে অন্য কোনো সংখ্যা হয় তাহলে তোমাকে লিখতেই হবে এটা, তখন কম্পালসরি। বাট ওয়ান, এটা যদি শুধু ওয়ানই হয় তাহলে এটা লেখাটা জরুরি না, কারণ এটা ওয়ান আছে, এটা সবাই জানি। জি স্যার। আচ্ছা, যেমন তোমাকে যদি বলা হয় এর সাথে এ যোগ করো, তো তাহলে ফলাফল কি হয়? 2A। শূন্য। তুমি আমাকে প্রমাণ করে দিতে পারবে এই টুটা কই থেকে আসলো? এর সাথে করে। এই যে সামনে একটা এক ছিল, এটার সামনেও কি ছিল? একটা এক ছিল। আর এর ফলাফলটা হচ্ছে এরকম করে, ওই এক যোগ এক, আর এটা কমন গেছে, তারপর ওই এক যোগ এক মিলে টু, টু এ হয়েছে। ঠিক জি স্যার। তেমনই তোমরা গুণনের সময় শিখছো এ গুণন এ, Right. উপরে কি পাওয়ার কত? এক এক আছে না? জি। তখন এই গুণটা করছো, তখন তোমাদের গুণফলটা হচ্ছে এরকম, এক যোগ এক। মনে পড়ে এই গুণের সময় পাওয়ার যোগ হয়, জি। ওটা তোমরা স্কোয়ার লিখছো। জি স্যার। যারা মুখস্থ করছো না বুঝে, তারা তো খালি করছো এ গুণন এ। ও স্যার বুঝছি স্যার। কয় কি বুঝছো? কয় কয় এর গুণফল কত হবে? কয় স্যার টু এ। মেলা অনেক কি আমি শুনছি, এ টু এ কেমনে হবে? ও স্যার টু, তাহলে আমার ভুল করে সামনে দিছি স্যার, ওটা মাথার ওপর হবে। তাহলে মানে ওই সামনেটাও বোঝে না, মাথার উপরেও বোঝে না, আর মুখস্থ। আমরা তো বুঝতে পারো না, আমি অনেককেই দেখছি এ এ গুণ করে কি হয়, কয় স্যার টু এ হয়। তো এগুলো হলো গণিতের ক্ষেত্রে তোমাদের 6-7 ক্লাসে একেবারে বেস ভিত্তিক শেখাতে হয়। এটা তোমাদের অনেকেরই দুর্ভাগ্য যে এটা আসলে কোনো কারণে তোমরা শিখতে পারোনি, অথবা তোমরা হয়তো শেখোনি। আর যথেষ্ট চেষ্টা করেছে, বাট তোমরা শেখোনি। আহ এখন আসো, এই তাহলে যোগ গেল বিয়োগ গেল। আমি এরপরে কি বলেছি? ক্রস গুণ আর ডট গুণ, এই দুটো বলছি কি দেখো তো। জি স্যার। জি স্যার। আচ্ছা, ক্রস গুণনের বেলায় আমাদের আহ ম্যাট্রিক্সের নিয়ম, যারা উচ্চতর গণিতে ম্যাট্রিক্স একটু হলেও করছো তারা এটা জানো। তারপরেও আমার বলে দেওয়ার, যেহেতু আমার নিয়ম, আমাকে বলে দিতেই হবে। এই যে আই জে কে, এটা আমরা সিরিয়ালি লিখবো। তারপরে কার মান লিখবো কত? এর মান, তারপরে বির মান। এই দেখো, এর সাথে কি আছে? টু আছে না? এই যে টু, এই যে দেখো টু। এর সাথে কি ওয়ান আছে না? এই যে দেখো ওয়ান। এর সাথে কি দেখো তো মাইনাস ওয়ান আছে না? এখানে দেখো মাইনাস ওয়ান। এই যে থ্রি, এই যে থ্রি। এই যে দেখো মাইনাস টু, এই যে মাইনাস টু। এই যে দেখো কত? প্লাস ফোর, এই যে দেখো প্লাস ফোর। তারপর ম্যাট্রিক্সের নিয়ম অনুসারে এটা যেভাবে লেখা দরকার লেখা হচ্ছে। যদি এই ক্যালকুলেশনে কারো প্রবলেম থাকে, প্লিজ তোমরা অফলাইনে সরাসরি আমার কাছ থেকে সেটা দেখে নিও। আমি কোনো বকাও দেব না, কোনো কিছুই বলবো না। এটা অফলাইনে সরাসরি আমার সামনে বসে দেখে নিও যে স্যার এই ক্যালকুলেশনটা কেমনে হয়, আমি দেখায় দেব। তাহা কোনো প্রশ্ন করছিলেন? স্যার ওই ডট গুণ আর ক্রস গুণ আরেকবার যদি বলে দিতেন স্যার। আমি তো ডট গুণ পড়াইনি, ক্রস গুণ পড়াচ্ছি, একটু মনোযোগ দাও। তুমি কি কথা শুনতে পারিচ্ছ না অন্য কোনো প্রবলেম? বলেছি আমার কথা কি শুনতে পারতেছো? স্যার কারেন্ট চলে গেছে, স্যার ডাটা চালু করছে ওই জন্য ওই জন্য বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো তাহা। জি স্যার। তোমার জন্য দুটো ওই, একটা হলো যে তুমি, এটা তো রেকর্ড হচ্ছে, তুমি তো রেকর্ড ইনশাল্লাহ পাবা। আর জি দ্বিতীয় স্যার। হলো তুমি প্রয়োজনে অফলাইনে, অফলাইন বাদে বুঝিচ্ছ, সামনাসামনি
শুধু হ্যাঁ এই স্যার, বুঝতে পারছি। ক্যালকুলেশনটুকু, এই যে এইটুকুর ক্যালকুলেশনটুকু আমার কাছ থেকে দেখে নিও, সবচেয়ে ভালো। কারণ এখানে ইনশাল্লাহ স্যার। ম্যাট্রিক্স, এখানে যারা আছে যুক্ত এদের অধিকাংশই ম্যাট্রিক্স জানে। যাদের এই ম্যাট্রিক্সের ব্যাপারে প্রবলেম আছে তারা আমার কাছ থেকে সরাসরি দেখে নিও, আমি দেখাই দেবো। শুধু আমাকে বলবো যে স্যার আপনি ম্যাট্রিক্সের এই এই অংশটা দেখাতে চাইছিলেন, আমাকে একটু দেখাই দেন। খাতা নিয়ে বসবো, আমি ইনশাল্লাহ তাকে দেখাই। পারবো স্যার। সমস্যা আছে? পারবো ইনশাল্লাহ। হ্যাঁ। না স্যার, সমস্যা নাই। আচ্ছা, দেখাই দেবো, কোনো সমস্যা নাই। ওই ম্যাট্রিক্সের ওই লাইনটা দেখাই দিলি এটা হয়ে যাবে। আমি আর আচ্ছা, এটার বুঝতে ভিতরে পারছি। ঢুকতেছি না। তারপরে আসবো হলো ডট গুণ। ডট গুণের ব্যাপারটা এখান থেকে একটু দেখে দেই। দেখে দিয়ে আমরা ওই যে ভেক্টরের লম্ব এবং সমান্তরালের শর্তটা বুঝিয়ে দেবো। ডট গুণ, ডট গুণ, ডট গুণ, দাঁড়াও, ডট গুণ ওই পাশে আছে। ওই পাশে একটা উদাহরণ থেকে দেখে দিই তাহলে ভালো হবে। ইয়েস, এই যে এখানে একটু সবাই দেখো, এ ডট বি লেখা আছে না? আছে কি না? হ্যাঁ স্যার। আছে। হ্যাঁ স্যার। এ বি কস থিটা। বাট এটাই যদি ক্রস গুণ হতো এই সিস্টেমে তাহলে কি হতো বলো তো? এ ক্রস বি, সেক্ষেত্রে ফলাফল হতো এই এ বি আসতো, বাট ওখানে কি আসতো, সাইন থিটা। কি আসতো? রাইট। সাইন থিটা। কিন্তু যেহেতু এটা ভেক্টর রাশি সেজন্য একটা ভেক্টরের চিহ্ন আসবে। এরকম কি একক ভেক্টর আসবে না? হ্যাঁ স্যার। এরকম একক ভেক্টর আসবে। তারপর যথারীতি তোমার ওই এ বি সাইন থিটা। তাহলে ডট গুণনে কি আসে, কস থিটা। আর ক্রস গুণনে আসে সাইন থিটা। ক্রস গুণনের বেলায় আমাদের এরকম একটা একক ভেক্টর বসে। এই একক ভেক্টর এক এক বইয়ে এক এক নিয়মে আছে। এই যে যেমন আমি ইটা দিয়ে লিখলাম এরকম করে, কোন কোন বইয়ের দেখবে খালি এ লিখে এরকম করে দিয়ে দিয়ে রাখছে। কোন কোন বইয়ের দেখবে খালি এন লেখা আছে, এন লিখে এরকম করে দেওয়া আছে। এটা বই হোক নোট হোক, এই অক্ষর কোনো ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো ওপরে এই যে মাছের টুপিটা দেওয়া আছে কিনা এটা একটু দেখবা। যদি এটা দেওয়া মাছের থাকে তাহলে টুপি। ঠিক আছে। সবাইকে বুঝছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমার মনে হয় আমরা এটা বুঝতে পারছি। এটার আরেকটা নিয়ম আছে, এটাও আমি শিখে দেই। এ বি প্লাস আবার এ বি প্লাস আবার এ বি, তাহলে এই যে তিনটে বি যে লিখলাম, তাহলে আহ এই যে তোমরা দেখো তো একটা ইয়ে লিখলে কি তার তিনটা অপশন থাকে না? এই যে দেখো তো, এটা এক্স অক্ষ, আচ্ছা। এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। কথা বলো, জি। তাই তাই কি? হ্যাঁ স্যার। তার মানে এ বি এক্স এক্স, এ বি কি এক্স এক্স। এক্স আচ্ছা, একটু কালার চেঞ্জ করে দিই। এ বি এক্স এক্স, তাহলে এ বি কি ওয়াই ওয়াই। এ বাবা, কালার চেঞ্জ। ওয়াই ওয়াই জেড। এটা ওয়াই ওয়াই। আর এ বি কি জেড জেড। জি স্যার। তাহলে এই এক্স এক্স, ওয়াই ওয়াই, তারপরে জেড জেড। তো এই ডট গুণনের বেলায় এভাবেও কিন্তু লেখা যায়। এখন আসো ওই লম্ব হওয়ার শর্ত আর হলো সমান্তরাল হওয়ার শর্ত, সেটা এখানেই লেখা আছে। কোথায় লেখা আছে? আমি কিন্তু তোমাদের বোর্ড কোশ্চেনের বাইরে কিছুই শিখাচ্ছি না, বোর্ড কোশ্চেনে যে যে থিম দরকার ঠিক সে কটাই শিখিয়ে দিচ্ছি। এই যে দেখো এখানে এই লাইনটা সবাই একটু পড়ো তো, কি লেখা আছে? লম্ব হবে যদি ডট গুণফল কি হয়? শূন্য হয়। হয়। শূন্য হয়। এটা কি গুণফল শূন্য হয়? ডট গুণ। এখন আমাকে বলো তো, এই ক্রস গুণফল শূন্য হলে তাহলে কি হবে? এই যে ভূমি। এই যে লম্বের বিপরীত শব্দ হলো সমান্তরাল। কি লম্বের বিপরীত শব্দ? সমান্তরাল। তাহলে এর ক্রস গুণফল শূন্য হলে এরা পরস্পর সমান্তরাল। সমান্তরাল হবে। মনে থাকবে কি? জি স্যার। মানে তুমি একটা পড়বে, একটার সঙ্গে দুটো পড়া লাগবে। শোনো, আমি একটা কথা বলি, মাথার মধ্যে এখন সাজাবে এভাবে।
যখনই তুমি এ আর বির যখন তুমি কি ক্রস গুণ পড়তেছো, সাথে সাথে ওই এ এবং বি এর ডট গুণ করে ফেলবা। তাহলে ক্রস গুণনের সাথে ওই ডট গুণ মনে থাকবে যে হ্যাঁ ক্রস গুণনে এই ফল হয়, ডট। যেমন ক্রস গুণনে এই যে এই যে ম্যাট্রিক্সের নিয়মে এটা লেখা যায়, আর একটা কি লেখা যায়, ওই যে এবি সাইন থিটা, মনে পড়ে কি একটু আগে দেখালাম, এবি সাইন থিটা। এবি সাইন থিটা। আর যেহেতু এটা একটা ভেক্টর রাশি, সেই কারণের জন্য এখানে কি চিহ্ন আসবে, একক ভেক্টরের চিহ্ন আসবে এই। আর ডট গুণনের বেলায় ওই সাইন থিটার জায়গায় হবে কস থিটা। ঠিক আছে, আর একটা হলো কি এবি এক্স এক্স, এবি ওয়াই ওয়াই, এবি জেড জেড। ঠান্ডা মাথায় পড়ো, দেখো একই এই ক্রস গুণনেরও দুটো সূত্র, ডট গুণনেরও দুটো সূত্র। যদি ক্রস গুণনের ফলে যোগফল শূন্য হয় তাহলে তারা পরস্পরের ওপর সমান্তরাল হবে, আর যদি ডট গুণনের ফলাফল শূন্য হয় তাহলে তারা পরস্পরের উপর লম্ব হবে। নম্বর। ব্যাস, এইটুকু। এই কথাটা মনে রেখো, এই কথা ধরে কিন্তু আরো অঙ্ক আছে। এই যে তোমাদের পরবর্তীতে শেখানো হবে আই ডট আই সমান কি, ঠিক আছে, জে ডট জে সমান কি, এটা কিন্তু এখান থেকে আসবে। বাট এই জ্ঞানটাকে মাথার মধ্যে মনে রাখো। এই জন্য আমি একসঙ্গে এতগুলো দিচ্ছি না, যে ওই নিয়মের 10টা শিখে দিই তখন মাথার মধ্যে ঘুরপাক খাবে। শুধু আগে এই লাইনটা মাথার মধ্যে বসে যাক, যে ডট গুণফল শূন্য হলে কি হবে, ক্রস গুণফল শূন্য হলে কি হবে। বুঝতে পারছো কি? আজকে নিয়মটা ভালো করে আয়ত্ত হোক, সামনে দিন ইনশাল্লাহ ওই নিয়মের প্রয়োগ দেখাবো, তখন দেখবে যে আরো ভালো লাগবে, যে হ্যাঁ স্যার এই জিনিসগুলো আগে মুখস্থ করতে, এখন আর লাগবে না। তো ঠিক আছে, আজকে আমাদের এই পর্যন্তই থাক। বেশি শিখলে আবার যদি মাথার মধ্যে থেকে হারিয়ে যায়, কি বলো? আজকে শেখার মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কি? না স্যার। আচ্ছা, আমি আজকে যা শিখালাম তা একবার একটু মনে করে দিচ্ছি। আমি প্রথমে শিখেছি ভেক্টরের যোগ বিয়োগ, তারপরে শিখাইছি ভেক্টরের ডট গুণ ক্রস গুণ, তাই কি? হ্যাঁ তারপরে স্যার। এই ডট গুণ ক্রস গুণ শেখাতে গিয়ে আমি কে কার ওপর লম্ব হয়, তারপরে কে কার ওপর, কে কার সাথে সমান্তরাল হয় সেটা শেখানো হয়েছে, এর শর্তগুলো দেখানো হয়েছে। এই তো, আমরা ইনশাল্লাহ সামনের দিন ডাইভারজেন্স, কার্ল এবং অপারেটর, এই 3 অংশ থেকে শুরু করব। কোথায় থেকে শুরু করব? ডাইভারজেন্স, কার্ল এবং অপারেটর থেকে শুরু করব। অপারেটর। অপারেটর শব্দটা এখানে নাই, তোমাদের নোট অথবা বইতে এই অপারেটর শব্দটা খুঁজে পাবা। ঠিক আছে? আর যারা কোনো জায়গায় খুঁজে পাবা না তারা মনে রাখবা, এরা মাইক, আমরা যে বিভিন্ন ইয়ে নিয়ে প্রোগ্রামে নিয়ে আসি না, বিভিন্ন যন্ত্র নিয়ে আসি কিনা, তার সাথে একজন করে অপারেটর থাকে না? তা তোমরা বলো তো ওই যন্ত্রের অপারেটর কি, তার চালক না? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এই শব্দটা মনে থাকলেই হবে। ঠিক আছে, আমরা সামনের দিন ইনশাল্লাহ কথা বলবো। আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তো ঠিক আছে। আহ পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে সবার সুস্থতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। ওয়ালাইকুম সালাম।